হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিসির এডুকেশন কন্টেন্ট। তোমরা প্রত্যেকেই জানো যে সম্প্রতি হাইকোর্ট থেকে একটি রায় দিয়েছে যে 2026 সালের 31শে মার্চের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে আপার প্রাইমারি টেট কমপ্লিট করতে হবে। এবার এখানেই একটি বিষয় উঠে আসছে যে নভেম্বর বা ডিসেম্বরের শেষের দিকে হয়তো একটা নতুন বিজ্ঞপ্তি আসতে পারে এবং যার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির শেষ অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপার প্রাইমারি একটি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আমাদের রাজ্যে। এখন আজকে এই মুহূর্তে বিষয় হলো যে তোমরা যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে আমি আজকের এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। এখানে এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব কোন যোগ্যতায় তোমরা আপার প্রাইমারি টেট দিতে পারবে এবং সেই টেটেতে গেজেট অনুযায়ী মোট 100 নম্বরের পরীক্ষা কেমন প্যাটার্নে হবে, যার সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। অর্থাৎ এখানে টেট পরীক্ষার নম্বর পাওয়া থেকে শুরু করে কোন প্রসেসে তুমি ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউর জন্য তোমার জন্য বরাদ্দ নম্বর আছে কি না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওতে উপস্থিত হয়েছি। তো মূল বিষয়ে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং সঙ্গে যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। তবে চলো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি। দেখো, আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এই টেট পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কোন যোগ্যতা থাকলে তবেই তুমি টেট পরীক্ষায় বসতে পারবে। দেখো, আপার প্রাইমারি নিয়োগের জন্য তোমাকে হয় বিএড অথবা ডিএলএড কিন্তু তোমাকে করে থাকতে হবে। এই দুটোর যে কোনো একটি যোগ্যতা যদি তোমার থাকে তবেই কিন্তু তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে। এখানে মূলত নিয়োগ করা হয়ে থাকে 5 থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়। সেখানে যদি তোমার গ্র্যাজুয়েশনে 50%, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছি, গ্র্যাজুয়েশনে 50% সঙ্গে বিএড, সে 1 বছর বা 2 বছর বা 4 বছর পর্ষদ থেকে যে শর্ত বেঁধে দেবে সেই শর্ত যদি তুমি পালন করতে পারো তবেই তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য বিবেচ্য হবে। সঙ্গে এখানে মনে রাখবে যারা SC ST আছো তাদের জন্য কিন্তু 45% মার্কস পেয়ে বিএড করলেই তোমরা কিন্তু এই আপার প্রাইমারি টেটের জন্য যোগ্য। এবার ডিএলএড যেটা আছে, ডিএলএডের জন্য যে যোগ্যতা আছে এইচএসে 50% বা 45% পেয়ে ডিএলএডে 1 বছর বা 2 বছর যেমন শর্ত রাখবে রাজ্য সরকার, ঠিক সেই শর্তগুলো যদি তোমরা পূরণ করতে পারো তবে কিন্তু এই আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য তোমরা বিবেচিত হবে বলে গণ্য করা হবে। এবার আসি আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে মোট তোমাকে 150 নম্বর টেট পরীক্ষা দিতে হবে। এখানে প্রশ্ন থাকবে 150টাই প্রশ্ন থাকবে, যেগুলো হচ্ছে সব MCQ টাইপের এবং এই পরীক্ষাটা কিন্তু OMR বেস্টের উপরে অবলম্বন করেই কিন্তু হবে। এবার এখানে যে এই 150 নম্বরের যে ভাগ, তার জন্য নির্দিষ্ট কিছু বিষয়কে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো কি, তবে চলো সেই বিষয়গুলো আমি পরের অংশে দেখে নিই। দেখো, টেটের সিলেবাস হিসেবে তোমাদের সামনে যে 4টি বিষয়কে অবলম্বন করে পড়তে হবে সেই 4টি বিষয় হচ্ছে, 1 নম্বরে থাকবে যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 যেটা আমরা বাংলা হিসেবে গণ্য করে থাকি, 3 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 ইংরেজি সাবজেক্ট, আর 4 নম্বর থাকবে যারা আর্টস নিয়ে সাবজেক্টের টিচার হবে তাদের জন্য সোশ্যাল স্টাডিজ এবং যারা সায়েন্স নিয়ে টিচার্স হবে তাদের জন্য কিন্তু সায়েন্সের বিষয়। এবার এখানে যে নম্বর বিভাজনটা থাকবে সেই নম্বর বিভাজনটা হচ্ছে এখানে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে এখান থেকে টোটাল প্রশ্ন থাকবে এই অধ্যায়টা থেকে 30 নম্বর।
আবার এই 30 নম্বরের মধ্যে কিন্তু শুধুমাত্র এই যে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে 30 নম্বর আসবে এমন নয়, এখানে পার্ট হিসাবে ভাগ করা আছে যে চাইল্ড ডেভেলপমেন্ট, যেটাকে এলিমেন্টারি স্কুল চাইল্ড বলা হয়ে থাকে, সেখান থেকে তোমার প্রশ্ন থাকবে 15টি। 2 নম্বর হিসেবে থাকবে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল উইডস, এখান থেকে থাকে 5 নম্বরের প্রশ্ন। এবং এই চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে থেকে যে লার্নিং অ্যান্ড পেডাগজি আছে, সেখান থেকে কিন্তু তোমার জন্য 10 নম্বরের 10টা প্রশ্ন থাকবে। অর্থাৎ এখানে যে 30 নম্বর ভাগ, সেই 30 নম্বর কিন্তু প্যাটার্ন হিসেবে থাকবে 15 + 5 + 10। পরে 2 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বেঙ্গলি। এখান থেকেও তোমাকে টোটাল 30 নম্বরের প্রশ্নের জন্য 30টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু সেই 30টা প্রশ্নের মধ্যে ভাগ আছে দুটো পার্টে। 1 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, যেখান থেকে 15 নম্বর প্রশ্ন থাকবে 15টি। আর 2 নম্বর থাকছে পেডাগজি আর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখান থেকে কিন্তু 15টা প্রশ্ন থাকবে 15 নম্বরের জন্য। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 থেকে বেঙ্গলি যেটাকে আমরা বর্ণনা করছি, সেখান থেকে টোটাল 30 নম্বরের ভাগটা কিন্তু এইভাবে থাকবে। পরে আছে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ। এখানেও কিন্তু তোমার ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ 1-এ যেমন ভাগ করা আছে 15 + 15, ল্যাঙ্গুয়েজ 2-এও কিন্তু ঠিক সেই 15 + 15 হিসেবেই 30 নম্বরের প্রশ্ন এখান থেকে হবে। একই জিনিস প্রথমে থাকবে কম্প্রিহেনশন, যেখানে 15 নম্বরে 15টি প্রশ্ন থাকবে। আর 2 নম্বর থাকবে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখানেও 15 নম্বরে 15টি প্রশ্ন থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। লাস্ট যেটা আছে, যারা আর্টস নিয়ে পড়বে তাদের জন্য এখান থেকে টোটাল প্রশ্ন থাকবে 60টি প্রশ্ন থাকবে, এবং এক একটা প্রশ্নের মান হিসেবে থাকবে 60 নম্বর। এক একটা প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 60 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে থাকবে। অর্থাৎ তুমি যদি টোটাল হিসেব করো তাহলে দেখতে পাবে যে এখান থেকে এই 4টে বিষয়কে মোট 150 নম্বর হিসেবে ভাগ করেছে। এবার এখান থেকে তুমি কত পেলে এলিজেবল? সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 90 পেতে হবে, অর্থাৎ 60%। বোঝা গেছে? আর যারা SC ST আছে তাদের কিন্তু 82.5 বা 82 পেলেই কিন্তু 5 নম্বর হিসেবে ধরা হবে। অর্থাৎ তোমাকে শুধুমাত্র টেট পাস করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 90 পেতে হবে, এবং যারা SC ST আছে তাদের জন্য কিন্তু 82 বা 82.5 নম্বর পেলেই কিন্তু তুমি পরের ধাপের জন্য উত্তীর্ণ হবে বলে কিন্তু বলা যেতে পারে। এবার এটা হচ্ছে টেটের পার্ট। তবে এখানে একটা বিষয় কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে টোটাল 90 পেলেই হবে না। এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আছে, বা ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, অথবা তুমি দেখতে পারো সোশ্যাল স্টাডিজ, এখান থেকেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে মার্কস পেতে হবে। যেহেতু কোনো বিষয়ে তুমি 12 বা তার কমে পেয়ে থাকো, তাহলে কিন্তু সেই সাবজেক্টে তুমি পাস হবে বলে গণ্য করা হবে না। অর্থাৎ তোমাকে কিন্তু 12-র উপরে যেমন প্রত্যেকটা বিষয় থেকে পেতে হবে, ঠিক তেমনইভাবে টোটাল মোট নম্বরটাকে কিন্তু 90-এর উপরে তোমাকে দেখাতে হতে হবে, তবেই তুমি টেটে পাস করবে। এবার আসি পরের পার্টে, যেটা সবথেকে ভাইটাল। এই বিষয়টাই কিন্তু এবার তোমাদের কাছে আমি খুব সুন্দরভাবে তুলে ধরবো। আশা করি তোমরা বিষয়টা এখান থেকে ক্লিয়ার করতে পারবে। দেখো, সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SLST পরীক্ষা নিয়োগের জন্য তাদের ওয়েবসাইটে একটি নতুন বিষয়বস্তু তুলে ধরেছে, যেখানে পুরোপুরি রিক্রুটমেন্টের ব্যাপারটা, অর্থাৎ আপার প্রাইমারি থেকে 12 পর্যন্ত গোটা প্রসেসটাকে কিন্তু তারা খুব সুন্দরভাবে একটা নোটিশ জারি করে সেখানে তুলে ধরেছে। সেখানে কি বলেছে যে আগে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা বিএডের উপরে একটা একাডেমিক নম্বর যোগ হতো, এখন কিন্তু এখানে সেই বিষয়টিকে রাখা হয়নি। শুধুমাত্র এখানে যে বিষয়গুলি রাখা হয়েছে সেটা আমি তোমাদের কাছে পরপর তুলে ধরছি। দেখো, তোমরা এখানে দেখতে পাবে যে প্রথমেই এখানে একাডেমিক হিসেবে তোমাকে 10 নম্বর রেখে দিয়েছি পর্ষদ থেকে। কিভাবে? আগে যেমন 35 নম্বর একটা একাডেমিক স্কোর হিসেবে যোগ হতো, এখানে কিন্তু এখন আপার প্রাইমারিতে সেই বিষয়টাকে রাখেনি। এখানে 10 নম্বর মার্কস রেখেছে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের উপরে নির্ভর করে। অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছো তার উপরে নির্ভর করে কিন্তু তুমি একটা একাডেমিকের নাম্বার পাবে। যেখানে প্রথমেই দেখো ছকের দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে 60% অ্যান্ড অ্যাভব। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশনের পরীক্ষায় 60%-এর উপরে মার্কস পেয়ে থাকো,
তাহলে কিন্তু তোমাকে এই আপার প্রাইমারিতে 10 নম্বর মার্কস হিসেবে কিন্তু যোগ হবে, অর্থাৎ একাডেমিক নম্বরটা তোমার ক্ষেত্রে এখানে 10 হিসেবে যোগ হবে। দ্বিতীয় ক্ষেত্রে আছে দেখো, তোমার যদি মার্কস 60% থেকে 50%-এর মধ্যে হয় তাহলে তুমি পাবে 8 নম্বর, আর 50%-এর নিচে যদি তুমি গ্র্যাজুয়েশনে নাম্বার পেয়ে থাকো তাহলে তোমার সেখানে কিন্তু যোগ হবে 6। অর্থাৎ একটা ধাপে ধাপে যখন তুমি ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাস বা তারপরের ধাপে নেমে আসবে তখন কিন্তু তোমার একাডেমিক নাম্বারটা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ তুমি ওখানেই অনেকটা পিছিয়ে পড়বে। এটাই কিন্তু তারা সেই সিস্টেমে করেছে। তবে আগের মতন 35 নম্বরকে এখানে বিবেচ্য হিসেবে রাখেনি, কিন্তু তার বিনিময়ে একটা নতুন পার্ট নিয়ে এসছে, সেটা আমি ভিডিওর পরবর্তীতে আলোচনা করছি। দেখো এবার দেখো পরে যে 2 নম্বর পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে টেট ওয়েটেজ 40 মার্কস, অর্থাৎ তুমি টেটে কত পেয়েছো তার উপরে 40 নম্বর ধরে একটা পার্সেন্টেজ হিসেবে তোমাকে নাম্বার করতে হবে। অর্থাৎ ধরো 150 নম্বরেতে তুমি যদি 150 নম্বরই পেয়ে থাকো, অর্থাৎ টেটেতে 150 নম্বরের যে পরীক্ষা হচ্ছে সেই 150 নম্বরের মধ্যে তুমি যদি 150ই পাও, অর্থাৎ 150ই পাও, তাহলে তোমাকে কিন্তু এখানে 40 নম্বর যোগ হবে। তোমার ওই যে একাডেমিক 10 আছে তার সঙ্গে 40 নম্বর যোগ হবে, বোঝা গেছে? এবার সেই হিসেবে তুমি পার্সেন্টেজ করে নেবে। কারো যদি 80% মার্কস হয় সে পাবে 32। এভাবে নিজেরা ক্যালকুলেট করে নিয়ে দেখতে পারো যে পরীক্ষার পরে তোমার কত মার্কস হতে পারে। পরের পার্টে দেখো এই যে বিষয়টা 3 নম্বরে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা এর আগে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টাকে কিন্তু দেওয়া ছিল না। কি আছে দেখুন, এখানে লেখা আছে রাইটিং এক্সামিনেশন ওএমআর বেস্ট 25 মার্কস, অর্থাৎ এখানে 25 নম্বর হিসেবে আরও একটা পরীক্ষা দিতে হবে, যেটা পর্ষদ থেকে কিন্তু তাদের নোটিশে জারি করে দিয়েছে। এই 25 নম্বরটা অবশ্যই সাবজেক্টের উপরে নির্ভর করে হবে, অর্থাৎ তুমি যে কোন বিষয়ে টিচার হতে চাইছো সেই বিষয়ের উপরে 25 নম্বরের একটা পরীক্ষা হবে। এবার প্রশ্ন হচ্ছে এই 25 নম্বরের যে পরীক্ষাটা হবে সেটাও কি ওই টেট ওয়েটেজের ওপর নির্ভর করে হবে, মানে ওর মতনই হবে? অর্থাৎ তুমি 150তে 150 পেয়েছো মানে তোমার মার্কস 40 হয়েছে, এখানেও কি তেমন হবে? দেখো এই ব্যাপারে নির্দিষ্ট করে কিন্তু পর্ষদ এখনও কিছু বলেনি। এখানে হয়তো 25টা প্রশ্নের উপরে পরীক্ষা হতে পারে, যেখানে তুমি যত পেয়েছো, ধরো 25-এ তুমি 20 পেয়েছো, তাহলে সেখানে এখানে 20 যোগ হয়ে যাবে 40-এর সঙ্গে 20, তার আগে একাডেমিকের 10, এরকম হতে পারে। আবার দেখা গেলো যে 100টা প্রশ্নের পরীক্ষা হলো, সেখান থেকে 100তে 100টাই যদি ঠিক করে থাকো তাহলে তো 25 পেতে পারো। এইভাবে তোমার একটা পার্সেন্টেজ করে নিয়েও হতে পারে। তবে মূল বিষয়টা কি এখনও পর্ষদ থেকে ঠিক করেনি। তবে এটুকু বোঝা যাচ্ছে যে এই 25 নম্বরের পরীক্ষাটা কিন্তু তুমি যে সাবজেক্টের টিচার হবে সেই সাবজেক্টের ওপরেই কিন্তু এই পরীক্ষাটা হবে, এবং এটা অবশ্যই ওএমআরের ওপরে কিন্তু এই পরীক্ষাটা হবে, এবং সেটা আশা করা যায় যে এমসিকিউ বেস টাইপেরই হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। পরেতে আছে দেখো 4 নম্বরে একটা পার্ট আছে দেখো, ওরাল ইন্টারভিউ 15 মার্কস, অর্থাৎ তোমাকে মৌখিক পরীক্ষার জন্য 15 নম্বর প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই ইন্টারভিউটা হবে তোমার 15 নম্বরের জন্য। সেখানে বিভিন্ন পার্ট থাকে, যেমন তোমার স্কুল জীবনের গল্প দিয়ে শুরু হতে পারে, তোমার বিষয়ের মধ্যে তো অবশ্যই প্রবেশ করবে, এবং আরও কারেন্ট অ্যাফেয়ার্স বলা যেতে পারে, সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু তোমাকে এই 15 নম্বরের জন্য একটা ওরাল ইন্টারভিউ হবে। তারপরে 5 নম্বরের যে বিষয়টা আছে দেখো, এখানে লেখা আছে লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কস, অর্থাৎ তোমাকে কিন্তু তুমি যে বিদ্যালয়ে পড়াবে তার একটা প্রিপারেশন হিসেবে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তারা কিন্তু তখনই তোমার একটা ডেমো নেবে, তারা ডেমো একটা নেবেন, এবং তুমি যে কতটা শিক্ষক হিসেবে যোগ্য সেই ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে কিন্তু তারা বিষয়টাকে বিবেচনা করবেন। অর্থাৎ এই বিষয়ের ক্ষেত্রেও থাকবে তোমার 5 মার্কস, বোঝা গেছে? আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে দেখো 6 নম্বরে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে টিচার এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু 5 নম্বর মার্কস একটা ক্যালকুলেট হবে বলে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পূর্বের অভিজ্ঞতা হিসেবে যদি 5 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে থাকে স্কুলগুলোতে, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে একটা 5 নম্বরের মার্কস পাবে। এই যে টোটাল যে সিস্টেমটা আমি বললাম, আশা করি বিষয়টা তোমাদের মাথাতে ঢুকেছে। তবু একটু শর্টে বলে দিই, তোমার একাডেমিকে তুমি সর্বোচ্চ যদি 10 পাও, তার সঙ্গে টেট ওয়েটেজে 40 মার্কস হিসেবে তুমি যদি 150তে 150 পাও তাহলে সেখানে 40,
তোমার ওরালে 15 মার্কস আছে, তুমি ওরালে যা পাচ্ছ। তোমার ডেমোস্ট্রেশন আছে, ডেমোতে তোমাকে যা দিয়েছে। আর যদি টিচার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই হিসেবে তোমার যদি 4 বা 5 বা 3 যেমন থাকে তার উপরে কিন্তু ক্যালকুলেট হয়ে একটা সংখ্যা হবে, এবং সেই সংখ্যাটাই হবে টোটাল সংখ্যার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কত শূন্যপদ থাকবে তার উপরে বেস করে একটা অনুপাতে বা রেশিওতে মেনটেন করে মেন প্যানেল এবং ওয়েটিং লিস্ট বার করা হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে সামনে যে 2026-এ টেট পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে, সেই টেট পরীক্ষার জন্য কোন প্রসেসে কোন সাবজেক্ট উপরে নির্ভর করে পরীক্ষা হতে পারে, তুমি কিভাবে একজন স্কুল টিচার হতে পারো, সমস্ত বিষয়টাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা নেই। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। তোমরা আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। হ্যাঁ, আর একটা কথা, আমি আমার এই চ্যানেলে নিয়মিত এখন থেকেই তোমাদের জন্য শিশু শিক্ষা এবং শিশু মনস্তত্ত্ব থেকে পেডাগগি টাইপের প্রশ্ন প্রত্যেক দিন দিয়ে থাকি। তোমরা যদি আমার এই চ্যানেলটি ভালোভাবে ফলো করো তাহলে তোমরা ওখান থেকে আমার এই প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে পারো এবং তোমরা তোমাদের পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, আরও ভিডিও লেন্থলি করছি না, আজ এটুকুই রইল। ধন্যবাদ।